আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভাই, বন্ধু, বোন সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার একটি অভিজ্ঞতা শেয়ার করছি। সেটা একটা তান্ত্রিককে নিয়ে এবং আমারও কিছু অভিজ্ঞতা ওনার সঙ্গেই এই বিষয়টা নিয়ে আজকের এই পর্বটা সাজিয়েছি। আপনারা যারা ইউটিউবে গল্প শুনতে পছন্দ করেন, আমি নিশ্চিত করে বলতেছি যে অবশ্যই তাদের আমার এই গল্পগুলো ভালো লাগবে। অনেকেই 2-4 মিনিট বা 5 মিনিট গল্প শোনার পরে স্কিপ করে চলে যান বা কেটে দেন, কিন্তু আসলে ওভাবে গল্প শোনার কোনো মজা নাই। আমি প্রচুর গল্প শুনতে পছন্দ করি, সেটা মৌখিক এবং ইউটিউব থেকে বা বইও পড়তে পছন্দ করি। সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব যে বইটা এই পুরো গল্পটা বা অভিজ্ঞতাটা আপনারা শেষ পর্যন্ত শুনবেন। শুনলে অবশ্যই ভালো লাগবেন এবং সঙ্গে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে বাড়ানোর সুযোগ করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনারা আমাকে কিভাবে কী ধরনের কাজগুলো কিভাবে সুন্দরভাবে আপনাদের সম্মুখে উপস্থাপন করা যায় সেই বিষয়ে কিছু যদি টিপস দেন, অবশ্যই আপনাদের সেই টিপসগুলো নিয়ে আমি যে কোনো একটা এপিসোড তৈরি করব। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আজকে আমার যেই বিষয়টা নিয়ে গল্প বা আমার অভিজ্ঞতা, সেটা আমার ও একজন তান্ত্রিকের কিছু অভিজ্ঞতা নিয়ে আমি এই আলোচনাটা শুরু করছি বা গল্পটা শুরু করছি। সবাইকে শুভ নববর্ষের আবারও শুভেচ্ছা। সালটা 2001। আমি সাভার ক্যান্টনমেন্ট হাই স্কুলের থেকে লেখাপড়া করছি। ওখান থেকে 96 সালেই অলরেডি ওখান থেকে আমার পড়ালেখা শেষ হয়ে যায়। কিন্তু এরপরেও অনেক ভাই বন্ধু, বোন বা শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ছেলে এবং মেয়েদের মধ্যে অনেকেই আমার খুব প্রিয় ছিল, যাদেরকে ভাইও বলা যায়, বোনও বলা যায়। কারণ আমার মেয়েদের প্রতি ইচ্ছা যদিও ছিল না বললে মিথ্যে কথা হবে, এটা কোনো ছেলেদের বেলায় এটা ছিল না বললে মিথ্যে কথা হবে। তো আমি আসলে কি একটা জিনিস, আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে হওয়ার সুবাদে কখনোই ওনাদেরকে কষ্ট দিব ভেবে নিজের পছন্দ অনুযায়ী কোনো মেয়েকে কখনো অফার করি নাই বা তাদেরকে কখনো এই ধরনের প্রতিশ্রুতি দেই নেই যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে নিয়ে আমি পালিয়ে যাব বা এই ধরনের কিছু। তো কিন্তু আমার অনেক মেয়ে বন্ধু, সেটা আমার থেকে বয়সে অল্প, বয়সে বেশি। সেই সুবিধার্থে আমার অনেকগুলো বন্ধু তৈরি হয় যারা ওই মেয়েদের কারণে আমার বন্ধু হওয়া। সেইখান থেকে একটা বন্ধু, সেই মিরপুর এলাকার একজন রাজনীতিবিদ, মোটামুটি খুবই ভালো মানের একজন ব্যক্তিত্ব ছিল। আমার বয়সের চেয়ে ওনার বয়স 10 থেকে 11 বা 12, তারও বেশি হতে পারে আনুমানিক এখন। কারণ ওনার সঙ্গে আমি চলতাম একদম সমবয়সী ফ্রেন্ডদের মতো। উনি আমাকে সেভাবেই সার্ভ করতেন বা পছন্দ করতেন বা আচরণটা ওইভাবেই করতেন। কিন্তু কখনো আমি বড় ভাই ছোটো ভাইয়ের মতো আচরণ করলে উনি এটার বিষয়ে, এই ব্যাপারে আমার সঙ্গে অনেক সময় বিরোধ হয়। তো সেই ক্ষেত্রে কখনো পরবর্তীতে আর আমার সঙ্গে ওই ধরনের কোনো সমস্যা হয় নাই, কারণ উনি যেভাবেই চাচ্ছিলেন আমি সেভাবেই ওনার সঙ্গে চলতাম। তো এক সময় আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আশেপাশে বা মাঠে বা ওই এলাকাতেই মোটামুটি আড্ডা বা আমাদের বন্ধুরা যারা ছিলেন তাদের মধ্যে মোটামুটি বেশ কিছু সময় কাটানো হইতো। সেই সময়গুলো কাটানোর সময় মাঝে মধ্যেই ওখানে আখি ভাই চলে আসতেন। যেহেতু উনি এখন পৃথিবীতে নেই, আমি ওনাকে শ্রদ্ধার সহিতই দেখব, কারণ আমার বেশ কিছু বিষয় ওনার সঙ্গে কাটে। যেহেতু উনি নাই, অবশ্যই ওনাকে আমি এখন শ্রদ্ধা সাথেই ওনার নামটা নিব। তো গল্পটা যে বিষয়, সে বিষয়টা আসলে ওনার থেকেই শুরু। তো উনি যে মেয়েটাকে বিয়ে করছেন সেটাও আমার বন্ধু ছিল এবং আমার সুবাদে ওনার ওয়াইফের সঙ্গে ওনার সম্পর্ক এবং তাদের বিয়েটাও হয়। তো
বিয়ের আগে উনি অনেকবারই এই যে ওনার স্ত্রী, আমি ওনার নাম উচ্চারণ করছি না, ওনার সঙ্গে অনেকবার চেষ্টা করেছিলেন ওনার সঙ্গে মানে একটা সম্পর্ক করার জন্য, কিন্তু কখনোই দেখতেছি যে উনি আপুটাও যেমন ওনাকে প্রশ্রয় দিতেন না। অবশ্য ওনার স্ত্রী আমার বয়সের চেয়েও বেশি, ওনারা প্রায় অল্প ব্যবধানের বয়সী, তো সেই হিসেবে ওনার ওয়াইফও আমার বয়সের চেয়ে অনেক বেশি হওয়া সত্ত্বেও কিন্তু উনি আমারই আগে ওনার বন্ধুত্ব হয় নাই, কারণ আমি আগে বন্ধুত্ব ছিল বিধায় ওই মেয়েটার সঙ্গে আমি ওনাকে সেটিং বা করে দিই। তো এতে আপনারা কে কী মনে করেন আমি জানি না। তো এর কারণে এর আগে যখন ওনার সঙ্গে আমার সম্পর্ক হয়, এই মেয়েটাকে নিয়ে সম্পর্ক হওয়ার কিছুদিনের মধ্যেই উনি আমাকে নিয়ে একটা তান্ত্রিকের কাছে যাবেন বলে করি, মানে সিদ্ধান্ত নেয়। তো আমি আসলে তান্ত্রিক বিষয়টা নিয়ে আমার একটা আগ্রহ ছিল, তন্ত্র বা জাদু মন্ত্র এইগুলোর বিষয়ে আসলে এমন কোনো মানুষ নেই যে যার এই ব্যাপারে তেমন উৎসাহ থাকে না। আমিও সেই বিষয়ে মোটামুটি কিছুটা উৎসাহী ছিলাম। তো ওনার সঙ্গে আমি যেই লোকটার কাছে গিয়েছিলাম উনি একজন হিন্দু তান্ত্রিক। তো ওনার কাছে যাওয়ার জন্য আমাকে যখন বলা হয়েছে, তখন আমি ওনার সঙ্গে যাওয়ার জন্য মানে খুব বেশি আগ্রহ প্রকাশ না দেখালেও আমার কিন্তু খুব আগ্রহী ছিল এই ব্যাপারটাতে। তো আমি ওনাকে এক দিন সময় নিয়ে আসলে ওনার সঙ্গে একদিন ওই তান্ত্রিকের গন্তব্যস্থলে যাই। আসলে তান্ত্রিকটার যে বাড়ি ছিল সেটা ওই জাহাঙ্গীরনগরের আশেপাশেই। আমি আপনাদেরকে এলাকার নাম আর ওই তান্ত্রিকের নাম যদিও বলছি না, তো আমি এইটা বলবো যে জাহাঙ্গীরনগরের উত্তর পশ্চিম সাইডেই সেই তান্ত্রিকের আড্ডা বলেন, বা আমি যতটুকু জানি যে ওনার ওখানের এই স্থানীয় বা অস্থায়ী সেটা আমি ক্লিয়ার বলতে পারবো না। তো তারপরেও উনি ওইখানে অবস্থান ছিলেন। তো ওনার কাছে সর্বপ্রথমে আমি যেদিন গিয়েছিলাম, তো ওনাকে দেখে আসলে আমি ভয় পাই নাই। তো যতটা বর্তমানে আসলে সাধু তান্ত্রিক বা ওঝা এরকম হিন্দু ধর্মীয় যেই এগুলো আছে, তো এদের মধ্যে আসলে ওনার ব্যবধানটা বেশি একটা ছিল না বলতে গেলে, কিন্তু ওনার কোনো মাথায় জটা ছিল না, কিন্তু চেহারাটা খুব সুন্দর। চোখগুলো দিকে তাকালে মনে হয় যে আমার উপরে নিচে বা আমার ভিতরে বাহিরে কি আছে সম্পূর্ণ উনি পড়ে ফেলতে পারতেছেন, এবং খুব তীব্র একটা চাউনি, যেই দৃষ্টি থেকে বোঝা যায় যে ওনারও আধ্যাত্মিক কিছু শক্তি আছে। যেহেতু আমি মুসলমান, সেহেতু এই বিষয়ে আমি তেমন বেশি আপনাদের সঙ্গে আমি এবং আকি ভাই দুজনে মিলে তান্ত্রিকের কাছে যাওয়ার পরে ওনার সঙ্গে দেখা হলো, কথা হলো, কিন্তু ওনার প্রতি মোটামুটি সম্মানের সঙ্গে আমি ওনার কাছে গিয়ে বসলাম, বাইক ছিলাম বা কাছে ছিলাম। আকি ভাইয়ের সঙ্গে কথা বলা যখন হচ্ছিল, সেটা আকি ভাই আর ওনার মধ্যে যে আলাপ আলোচনাগুলো যেইগুলো হয়েছে সেগুলো আসলে আমি এখানে উপস্থাপন করতে চাচ্ছি না, যদিও আমার সামনেই আমি তেমন বেশি দূরে ছিলাম না বিধায় ওনাদের সমস্ত কথাগুলো আমি স্পষ্টভাবে শুনতে পেরেছি, এবং এ বিষয়ে আসলে তেমন একটা আলোচনা করতে চাচ্ছি না। কিন্তু একটা জিনিস দেখলাম যে আপনারা যারা ওই তান্ত্রিকেরা এরা কখনো যাদের সঙ্গে এই ধরনের পেশেন্ট আসে তাদের কথা শুনে বা করে, তো সেই বিষয়বস্তুটা উনি দেখলাম যে মনোযোগ সহকারে কথা শুনতেছে আর মাঝে মধ্যে আমার দিকে তাকিয়ে আছে। ওনাদের কথাবার্তা উনি যেটা বললেন মোটামুটি খারাপ লাগলো না, পছন্দনীয় অবস্থানে ছিল, কিন্তু আসলে তন্ত্র জাদু এর মধ্যে আমাদের ইসলাম বিরোধী কিছু ব্যবস্থাপনা বা হয়ে থাকার কারণে আমি ওই বিষয়ে তেমন একটা আগ্রহী ছিলাম না বললে ভুল, বা আগ্রহ ছিল এরকম ভুল। তা আমি
দেখলাম যে ওনারা কথাবার্তা বলতেছেন, শুনতেছি এবং কি কি আলাপ আলোচনা করলেন সেই বিষয়গুলো মোটামুটি শুনলাম। শোনার পরে অনেকক্ষণ কথাবার্তা শেষ হওয়ার পর যখন ওই তান্ত্রিকটা আমার দিকে তাকিয়ে আছেন, আমি আর তেমন কিছু না বললেও তান্ত্রিকটা আমাকে ডাক দিয়ে বললেন যে তুমি আমার কাছে আসো। আমাকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি? আমি আমার নাম বললাম। তুমি তো তোমার বাবা মায়ের একমাত্র ছেলে। জি, আমার একটা বোন ছিল, তারও কথা উনি বললেন। তো তুমি যে কি তুমি নিজে জানো? আমি বললাম এটা সম্পর্কে আমি আপনার কথাটাই বুঝলাম না, যে আমার সম্পর্কে আমি কি এটা আমি বুঝলাম না। তোমার ভাগ্য খুবই ভালো, এটা ওই তান্ত্রিকের কথা। তোমার ভাগ্য খুবই ভালো, বংশ পরম্পরায় তোমাদের যে গোষ্ঠীর যে বড় ছেলেরা পুরুষরা থাকে তাদের একটা ব্যক্তিগত সুরক্ষা কবচ আছে। সেটা যেমন তোমার কাছে আছে, সেরকমই তোমার এর আগে যেই এটার উত্তরাধিকার ছিলেন, তুমি ইচ্ছে করলে সেই উত্তরাধিকার এখন তুমি নিজে আরেকজনকে করে দিতে পারবে, কিন্তু তোমার মৃত্যু পর্যন্ত সেই রক্ষা কবচকারী তোমাকে সুন্দরভাবে মোটামুটি ভালোভাবেই তোমাকে সহযোগিতা করবে যে কোনো কাজে কর্মে। তোমার অভাব হবে বা হবে না, তারপরেও তুমি যতটা কষ্ট পাবে বা পাবে না, তার মধ্যে তুমি এটা বুঝতে পারবে যে তোমার রক্ষা কবচ তোমাকে কিছুটা যে সহযোগিতা করছে, সেই বিষয়ে তোমার অবশ্যই ধারণা হবে এবং বুঝতে পারবে। আসলে আমি ব্যাপারটা তেমন একটা বুঝি নাই, জাস্ট উনি বললেন, আমি শুনলাম। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনারা যে তন্ত্র মন্ত্র এগুলো করেন, আসলে আমার বয়স কম যদিও, কিন্তু আপনার এই বিষয়বস্তুটাতে আমার একটু আগ্রহটা বেশি। কিন্তু আমি তো মুসলমান, সেই হিসেবে যতটা জানি, আমি যদিও আরবি লেখাপড়া করি না, আরবি সম্পর্কে তত বেশি আমি জানি না। তো আপনাকে আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনি যে এই বিষয়বস্তুগুলো নিয়ে কাজ করেন, এতে আপনাদের কোনো সমস্যা হয় কি না সেই বিষয়ে আমি জানতে চাইলাম। বলল দেখো, আমরা যারা এই কাজগুলো করি, ঠিক আছে, আমাদেরও অনেক সময় অনেক ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হয়, যেগুলো সম্মুখীন না হতে পারি আমাদের এই কাজগুলো আমরা করতে পারি না। যখন এই বিষয়ে আমরা প্রথম থেকে শুরু করি, তখন থেকে আমাদের মধ্য থেকে যে এমনভাবে এই ভয় ভীতি বা এমনও বেশ কিছু জিনিস আছে যেগুলা আমাদেরকে কমপ্লিট করে এই জগতে আস্তে আস্তে বা ধীরে ধীরে প্রবেশ করতে হয়। যেহেতু তুমি মুসলমান, হ্যাঁ, তোমাদের মুসলিম ধর্মে অনুসারে জাদু বা এই ধরনের কোনো কিছু এক্সট্রা হইলে, যেটা আমাদের ভাষায় আমরা তন্ত্র বলি, সেটা তোমাদের ভাষায় অনেক জায়গায় সেটাকে কুহুরি হিসেবে উপস্থাপন করে। সেই হিসেবে আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি যে আমি মনে করি যে তুমি এই বিষয়টাকে আজকে যেভাবে নিতেছো, ভবিষ্যতে তোমার এই বিষয়টাতে অনেকটাই দ্বিধাদ্বন্দ্ব থাকবে। কারণ ওই যে সেই তান্ত্রিক সঙ্গে সঙ্গে আমাকে জানালো, তখনই জানালেন যে তোমার সঙ্গে যে তোমার রক্ষাকারী হিসেবে আছেন, ওনাকে তুমি যখন খুশি তখন অন্য একজন ওনাকে দেখিয়ে দিবে এবং তার উপরে তার রক্ষা কবচ হিসেবে সে থাকবে। এইটুকু তোমারই বংশের বা তোমারই উত্তরাধিকার একজনকে তুমি
চিহ্নিত করতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে ওই তোমার যে রক্ষাকারী কবচ বা যিনি থাকবেন উনি কিন্তু তোমাকে সরাসরি দেখা দিবেন না বা দিতে চাইবেন না, বা এই বিষয়ে যদি তোমার কোনো একটা বিষয়ে করো, মানে এটারে বলা হয় যে সাধনা করো, সেই সাধনার পরে ওর সঙ্গে তুমি দেখা কথা, এটা সম্পূর্ণ ওই তোমার রক্ষাকারী ইচ্ছা অনুযায়ী হবে। তো এইটার সাধনাটা যদি তুমি জানতে চাও সেটা আমি তোমাকে জানিয়ে দিব। তো আমি আসলে এই বিষয়ে তেমন বেশি কথা বলি নাই, কারণ এই বিষয়টা তেমন একটা আমার এখনো আইডিয়াটা আসে নাই, বা আমার এখনো এটার সঙ্গে মানে কোনো রূপ দেখা বা বোঝার মতো কিছু এখনো ঘটে নাই। আমি এই বিষয়ে আসলে তেমন একটা না, কিন্তু হ্যাঁ মন্ত্র বা এইটার বিষয়ে যেহেতু কিছুটা আগ্রহী ছিলাম, আবার এর মধ্যে আবার আমি মুসলমান, আমাদের এলাকাটা যেখানে বর্তমানে আমি আছি সেটা এক হিসেব করলে যে ইসলামের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্টতম এলাকা হিসেবে এই সাইটগুলো চিহ্নিত। তো যাই হোক, কথা এইদিকে আসলে বেশি বলে ফেললাম। তো কিন্তু আমি এই যে আকি ভাইয়ের সঙ্গে গেলাম, ওনার সঙ্গে কথা বললাম, উনি আমাকে এতগুলো কথা বললো। তো এর পরবর্তীতে আমি ওনাকে হঠাৎ করে বললাম যে আপনি যে বললেন আপনার এই বিষয়ে, এই রাস্তায় আসতে গিয়ে আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে বা অনেক সাধনা করতে হয়েছে, তো প্রথমকার দিক থেকে আমাকে কি কিছু জানাবেন? আপনি এই রাস্তায় যখন আসছেন আপনাকে কী রকম পরিস্থিতি আপনাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দর্শন করতে হয়েছে বা অভিজ্ঞতা করতে হয়েছে, এই ধরনের কোনো অভিজ্ঞতা আমাকে বলতে পারবেন কি না? আমার এইগুলো শুনতে ভালো লাগে, সেহেতু আমি আপনাকে রিকোয়েস্ট করছি। তো আমাকে এই কথা শোনার পরে উনি বললেন কি, আগে আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ হাসলেন, হাসার পরে বললেন আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আজকে তো আর সবগুলো একসঙ্গে বলা যাবে না, তো আমি জানি তুমি আরও আসবে, তখন থেকে আস্তে আস্তে ধীরে ধীরে তোমাকে আমার এই কাহিনীগুলো কিছু কিছু করে জানাবো। তো যেহেতু সালটা তখন 2001 সাল, আর আমি এখন 2026-এ এসে আপনাদেরকে এই ঘটনাগুলো শোনাচ্ছি। তো আসলে ঘটনাগুলো শোনানোর আগে ওনার কাছ থেকে পারমিশন নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পারমিশন আসলে বেশ কয়েকবার সংযোগ স্থাপন করার চেষ্টা করার পরও আমি ওনার সঙ্গে এখনও সম্পর্ক স্থাপন করতে পারি নাই, বিধায় আপনাদেরকে ওনার সম্পর্কে কিছু বলতে পারতেছি না, সেজন্য দুঃখিত। যাই হোক, ওনার প্রথম যেই বিষয়বস্তু ছিলেন সেইখানে থেকে আমি আমার গল্পে বা অভিজ্ঞতার কিছু কথা ওনারটাই আমার মুখে বলতেছি। তখন তান্ত্রিক বলা শুরু করলেন, আমি প্রথম যখন এই বিষয়টা আমার গুরুর কাছে উপস্থাপন করেছি যে গুরু আমাকে দীক্ষা দেন বা এমন কিছু, তখন আসলে উনি প্রথম অবস্থায় আমাকে দিতে চায় নাই। কিন্তু এর কারণটা আসলে আমাদের ধর্মের দিক দিয়ে আমাদের মধ্যে যে জাত একটা বিষয়, সেই জাতটাকে মধ্যে আমরা একটু নিচু শ্রেণীর জাত, যার কারণে আমরা অনেকের কাছে তেমন একটা মূল্যায়ন পাই না। এটা তোমরা হয়তো বা জানো। আমি আসলে ততটা, এটা আমার কথা জানি না এই হিন্দু ধর্মের জাত কে কী রকম বা তার উপাধিটার উপরে কার কতটুকু সম্মান, সেই বিষয়ে আসলে আমার তেমন আইডিয়া বা অভিজ্ঞতা ছিল না। তো আমি যার সঙ্গে কথা বলতেছিলাম উনি জাতে একজন চান্ডাল ছিলেন। তো বললো যে আমি প্রথম অবস্থায় আমার গুরু কাছে যখন দীক্ষা নিতে চাইলাম, গুরু আমাকে বললেন যে তুমি যে দীক্ষা নিবে তোমার তো আগে কিছু বিষয়বস্তু তোমার জানা লাগবে। আগে ওই বিষয়বস্তুগুলো যদি থেকে
অভিজ্ঞতা না হও তাহলে তোমাকে যে দীক্ষা দিব সেই দীক্ষাটা কাজে লাগবে কি লাগবে না সেই বিষয়টা আগে আমার মানে ওনার গুরুর ধারণা হতে হবে। তো উনি সেই বিষয়ে ওনার গুরুকে অবশ্যই এই জানালেন যে হ্যাঁ ওনার এ বিষয়ে যে পরীক্ষা বা যে ধরনের সাধনা করতে হবে সেই বিষয়গুলো উনি করতে রাজি। উনি এই বিষয়টা বা ওনার যে গুরু সে গুরুর বাড়ি ছিলেন হলো আপনার কামরূপ কামাখ্যা এলাকার কোনো একটা স্থানে। তো ওই স্থানে ওনার গুরু ওনাকে একটা জায়গায় সাধনা করার জন্য নির্দেশ দেন। সেই নির্দেশটা যেখানে উনি ওনার গুরু কথা অনুযায়ী সাধনা করতে বসেছেন সেটা একটা বহু পুরাতন আমলের একটা মন্দির সংলগ্ন জঙ্গল এলাকাতে। তো এই জঙ্গলে আসলে মোটামুটি এটা তো কামরূপ কামাখ্যা আসলে আমি কামরূপ কামাখ্যা কখনো যাইও নাই আর ওই সম্পর্কে তেমন আমার একটা আইডিয়া নাই। তো উনি বললেন যে যেখানে আমি আমার এই সাধনাটা আমি করেছি তার কাছেই একটা মন্দির আছে, কিন্তু জঙ্গল যেটা সেটাতে বহু গাছ আছে যাদের বয়স অনেক জঙ্গলটাও অনেক বড়। শুনশান এলাকা হওয়ার কারণে মন্দিরে আসলে তেমন একটা লোকজন আসেন। তো উনি যখন ওই মন্দিরে সংলগ্ন এলাকায় সাধনা করতে বসলেন, সেই সাধনা স্থানে চিহ্নিত করার পরে ওনার গুরুর কথা অনুযায়ী সাধনা স্থল বা যেখানে বসবেন সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং কিছু সাধনার বিষয়বস্তু ব্যবস্থাপনা করার পরে ওইখানে সাধনা শুরু করলেন। তো উনি আমাকে যে বিষয়টা বললেন, তো বললো যে এটা আমার সাধনার প্রথম দিনের যে ঘটনা সেটা আমি এর মধ্যে অনেক মৃত ব্যক্তিকে পড়িয়েছি বা তাদের শেষ কার্যক্রমে অংশগ্রহণ করেছি। আমার সাহসটা মোটামুটি খারাপ ছিল না। এরপরেও আমরা যেহেতু চণ্ডাল আমাদের কাজ এই কাজগুলো আমরা করি তাতে আমার তেমন একটা ভয় লাগছিল না। কিন্তু যেদিন প্রথম সাধনাস্থলে আগে আমি সাধনাস্থল গুরুর কথা অনুযায়ী বন্ধ করে স্থান পবিত্র করে আমার কার্যবিধি শুরু করলাম, তো বেশ কিছুক্ষণ সাধনার পরে মোটামুটি যেই জায়গাটা সেই জায়গাটা আসলে তেমন একটা অন্ধকারের মধ্যেও অন্ধকার মনে হয় না। তারপরেও যেহেতু রাতের বেলা আসলে গাছগাছড়া আছে, আবার একেবারে ঘুটঘুটে অন্ধকার ছিল বলে উনি বলেন নাই যে ততটা ঘুটঘুটে অন্ধকার ছিল না। তারপরেও আমার সামনে একটি আপনার প্রদীপ মোটামুটি ভালোভাবে জ্বালানো ছিল, যেই প্রদীপের আলোটা আসলে এই পরিবেশের সঙ্গে তেমন একটা খাপ খাচ্ছিল না, কারণ আকাশে কিছুটা জ্যোৎস্না বা এই ধরনের কিছু আসলে বলেছিলেন যে বিষয়টা আসলে আমার ততটা না মনে পড়তেছে না। তারপরেও উনি বললেন যে আমি যখন প্রথম অবস্থায় এটা বসলাম বেশ কিছুক্ষণ সাধনা বা আমাকে যে বীজ মন্ত্র দিলেন বা যেই বিষয়টাকে নিয়ে আমার সাধনা করতে বললেন এমন একটা মন্ত্র আমি জপে যাচ্ছি, পড়তেছি। আমাকে শুধু এই মন্ত্রটা সারা রাত্রি একটানা একদিন না বেশ কিছুদিন যাবৎ এই মন্ত্রটা একটানা পড়ে যেতে হবে। সেই মন্ত্রটা থেকে টানা 31 দিন মন্ত্র জপার পরে একটা বিষয়বস্তু ওনার কাছে ধরা দিবে। যদি ওইটা ধরা দেয় তাহলে ওনার গুরু ওনাকে দীক্ষা দিবেন। যেহেতু উনি প্রথম দিন শুরু করলেন ওনার এই সাধনার প্রথম দিন, তো উনি যেভাবে বললেন সেভাবে যে ওনার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা মোটামুটি ভালো মানের প্রদীপ জ্বালিয়ে সামনে কিছু বিধি ব্যবস্থা রেখে
বা ওনার জায়গাটাকে গণ্ডির মতো একটা আবদ্ধ করে ওনার গুরু কথা অনুযায়ী উনি ওনার মন্ত্র জপা শুরু করলেন। বেশ কিছুক্ষণ জপার পরে উনি একটা জিনিস দেখলেন যে একটা পুরুষ ও একজন মহিলাটা এতই সুন্দর যে দেখতে যে কি যে সুন্দর। উনি বললেন যে আমি শুধুমাত্র মন্ত্রের পরে ওদের শব্দ পাওয়ার পরে বা ওরা এখানে এসেছে এই উপলব্ধিটা করার পরে যখন চোখ খুলে আমি আমার সাধনা করতেছি, কিন্তু চোখটা খুলে শুধুমাত্র দেখলাম যে যেই রমণীটি এসেছে সেই রমণীটি আসলে অতীব সুন্দর মহিলা মানুষ বা মেয়ে মানুষ। উনি ওনার জীবনে দেখেছেন কিনা সন্দেহ আছে। আর যে পুরুষটা মহিলাটার সঙ্গে ছিলেন উনিও ততটা মানে দেখতে সুন্দর ছিলেন না। যেই বিষয়বস্তুটা আসলে খাপ খায় এমন না যে ওনারা প্রেম করে চলে আসছেন, এই ধরনের কিছুই বুঝতে পারেন নাই। তখন এই তান্ত্রিক এই বিষয়টা জানায় যে আসলে আমি তো এখানে সাধনা করতে আসছি, আর আমার গুরু আমাকে বলে দিছে যে তুমি সাধনা শুরু লগ্ন থেকেই তোমাকে এই সাধনাতে বাধা দিবে এবং বেশ কিছু বাধা আসবে, যে বাধাগুলো তুমি যদি কাটিয়ে আসতে পারো তাহলে তোমাকে আমি দীক্ষা দিব। এবং এই বিষয়টাকে জানানোর পরে উনি বললেন যে আসলে বিষয়বস্তুটা কি, আমি শুধু চোখে দেখতে পারবো, কিছুই বলতে পারবো না, কিছুই করতে পারবো না। আর ওরা ভালো খারাপ যাই হোক না কেন ওদের কাজ ওরা করে চলে যাবে, আর আমি আমার সাধনা কমপ্লিট করবো, এইটাই হলো ওনার একটা টার্গেট। তো উনি চোখ দিয়ে দেখতেছেন আর মন্ত্র জপে যাচ্ছেন বা পড়ে যাচ্ছেন। তো এক সময় দেখলো যে ওই নারী পুরুষ ওনার সামনে, মানে কি বলবো যে আলিঙ্গন অবস্থায় মানে একটা স্বামী স্ত্রীর মধ্যে যেই ধরনের সম্পর্ক হয় তার চাইতে অতিরিক্ত আবেগ ঘন মুহূর্ত প্রতিস্থাপন হচ্ছে, যা কিনা যে কোনো পুরুষকে এই বিষয়বস্তুটাতে আকর্ষণ করে এমন একটা বিষয় তৈরি করতে চাচ্ছিলেন এই পুরুষ এবং মহিলা। যেহেতু উনি এখানে সাধনার জন্য বসেছেন, সেই সাধনার কারণে উনি দেখবেন, কিন্তু এখানে কিছু বলবেন এরকম কিছু ছিল না, বা বলতে পারবেন এরকম কোনো যেহেতু ওনার গুরু বলা আছে যে এখানে অনেক কিছুই হবে, মায়া আসবে, অনেক ভয় আসবে, ভীতিকর পরিস্থিতি, তো সেটাকে উনি গায়ে নিচ্ছেন না। যেহেতু উনি একজন পুরুষ মানুষ, প্রথম অবস্থায় উনি দেখলেন যে ওনার কিছুটা মঞ্চে ডিস্টার্ব হওয়া শুরু করার পরে উনি চোখ বন্ধ করে ওনার মন্ত্র পড়া শুরু করলেন। তো এইভাবে কাটতে কাটতে ওনার কানে শব্দ আসতেছে যে একজন পুরুষ ও মহিলা বৈবাহিক স্বামী স্ত্রীর সম্পর্কীয় যত ধরনের সুখ বোধ বা এরকম বিষয়বস্তুগুলো হয়ে থাকে, সে ধরনের বিষয়বস্তুগুলো ওনার কানে উনি শুনতেছিলেন। তো উনি আর চোখ খুলে তাকাবেন এই ধরনের কিছুই ছিল না। সেই বিষয়ে আসলে বেশি বলা যাচ্ছে না। তারপরেও উনি বেশ কিছুক্ষণ এই অবস্থায় শোনার পরে একটা সময় উপলব্ধি করতে পারতেছেন যে ওনার চারপাশে অনেক কি যেন দৌড়াদৌড়ি ছুটোছুটি করতেছে বা অনেক ধরনের শব্দ আসতেছে, কিছুটা ভয়, কিছুটা মানে এটা কি ভীতিকর একটা পরিস্থিতি হচ্ছে। যে এই ভীতিকর পরিস্থিতিটা উনি উপলব্ধি করতেছেন শুধু অনুভব আর অনুভূতি দিয়ে। তো যখন উনি আবার এই বিষয়টা উপলব্ধি করার পর উনি চোখ খুললেন, তখন
উনি দেখতে পারলেন যে যে লোক মহিলা এবং পুরুষ দুজনে মিলে ওনাদের যে কর্মব্যস্ততায় ছিলেন সেটা সম্পূর্ণ আলাদা একটা বিষয় রূপান্তরিত হচ্ছে। হঠাৎ করে দেখলেন যে মহিলাটার এত সুন্দর, এত সুশ্রী চেহারা, যেই চেহারা দেখে যে কোনো পুরুষ তার নিজের ব্যক্তিগত অনুভূতি বা এটাকে কি বলবো, যে একটা লোভনীয় বিষয়বস্তু হয়ে থাকে যেটা কোনো পুরুষ এড়াতে পারে কিনা। যেহেতু উনি বললেন যে আমি যেহেতু সাধনায় ছিলাম সেহেতু গুরুর কৃপায় হোক আর আমার প্রয়োজনীয়, আমি এই বিষয়টাকে তখন কেটে যাই। যখন আবার নতুন করে চোখ খুললাম দেখলাম যে এই একই পুরুষ, একই মহিলাটির চেহারা পরিবর্তন হয়ে গেল। মহিলাটা কেমন যেন চার হাত উবু হয়ে দাঁড়িয়ে আছে। এমত অবস্থায় পুরুষটা তার মানে মাটিতে শুয়ে আছে, যেন উনি খুব ক্লান্ত হয়ে গেছে এবং মুখে তেমন কিছুই বলতেছেন না। কিন্তু যখন আমি মেয়েটাকে দেখলাম, বা এটা তান্ত্রিকের কথা, মেয়েটাকে যখন দেখলাম, মেয়েটা এত বিচ্ছিরি একটা চেহারা হলো। ওনার চুলগুলো এত সাদা এলোমেলো উড়ে যাচ্ছে, মানে এদিক ওদিক এলোমেলোভাবে উঠছে। চেহারাটা মানে মুখের দিকে তাকালাম, বিভৎস, মানে এত ভয়ঙ্কর একটা চেহারা সম্মুখে আসলো যে কোনো মানুষ, সেটা ছোট বড় যত সাহসী মানুষ হোক না কেন, অবশ্যই তাকে ভয় পেতে হবে এবং সেই ভয়টাকে দেখানোর জন্যই হয়তো বা এই বিষয়টা তৈরি হচ্ছে। তো উনি শুধু চোখ দিয়ে দেখতেছেন আর উনি ওনার সাধনা করে যাচ্ছেন। তো প্রথম অবস্থায় দেখলেন যে পুরুষটার আর নারীটার অবস্থার, পুরুষটা শুয়ে আছে, নারীটা তার পাশে উবু হয়ে চার হাত পায়ে দাঁড়িয়ে আছে, একটা পশুর মতো এরকম অবস্থায় দাঁড়িয়ে আছে। পুরুষটা চোখ বন্ধ করেছিল বিধায় এতক্ষণ চিত হয়ে শুয়ে চোখ বন্ধ করেছিলেন বলেই মনে হচ্ছিল। তো যখন উনি চোখ খুললেন তখন এই বিভৎস চার পায়ে দাঁড়িয়ে থাকা মহিলাটা, এত বিভৎস একটা মহিলাকে দেখে ওখানে চিৎকার করে ওঠেন এবং চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, আমি এটা কি দেখছি, মানে এতটাই চিল্লাচিল্লি করতেছেন যে উনি বলতেছেন যে ওনার এই চিল্লাচিল্লিটাতে এমন একটা চিৎকার বা এলোমেলো কথাবার্তা হচ্ছে যে ভয় পাওয়ার মতো বিষয় সর্বোচ্চ স্থানে পৌঁছে গেছে। তো কিন্তু এতে করে দেখতে পারলেন যে এই লোকটি শুয়েছিল, সে চিৎকার যত যাই করুক না কেন সে শুয়ে আছে, সেখান থেকে আর ওঠার মতো ক্ষমতা ওই ব্যক্তির ছিল না বলেই মনে হলো। তো প্রথম অবস্থায় মহিলাটি হাসতে হাসতে বললেন, এত সুন্দর নারীকে দেখে সহ্য হলো না, আমাকে শেষ করে ফেললি, আজ তোকেও আমি শেষ করে ফেলবো, যারা আমার সামনে আসবে প্রত্যেককে শেষ করে ফেলবো বলে পুরুষটির মুখটাকে এমনভাবে দুই হাত দিয়ে মুখের দুই ঠোঁটের মধ্যে ধরে এক টান দিয়ে মুখের চামড়াটা একদম চোখ থেকে কপাল পর্যন্ত ছিঁড়ে নিলেন, এমনকি চুলের অর্ধেক পর্যন্ত ছিঁড়ে মনে হয় যে চামড়া ছিলে গেল। এরকম বিকট একটা চিৎকার পুরুষটার এই চিৎকারে এতটাই ভয়াবহ হচ্ছিল যে ভয়ে মানুষ কি জায়গাতে সম্ভবত আপনার সেন্স হারিয়ে যাবে, এই ধরনের ভয় উপস্থাপন হচ্ছিল। তো এই বিষয়টা দেখার পরে
ওই লোকটা খুব চিৎকার চেঁচামেচি করতেছেন। এরপরে এই লোকটার মুখের মধ্যে সেই বীভৎস মহিলাটি তার হাত ঢুকিয়ে দিয়ে গলার মধ্যে, পেটের মধ্যে নাড়ি ভুরু প্রথমে বের করলেন। এরপরে সে আরেকবার বেশ কিছু সময় এইভাবে করতে করতে ওনার হাত পাগুলো ভেঙে ছিঁড়ে ফেললেন। এগুলো দেখতেছেন, হাতগুলো পাগুলো ছিঁড়ে ফেললেন এবং এক পর্যায়ে মাথা থেকে মানে শরীর থেকে মাথাটা বিচ্ছিন্ন করে ফেললেন। এরপরে বুকের মধ্যে হাত ঢুকিয়ে এই পুরুষটার হৃৎপিণ্ড বা যেটাকে গুর্দা বলি বা হার্ট বলি সেটাকে বের করে কাঁচা চিবিয়ে খাচ্ছেন। এই বিষয়টা দেখলেন এবং এগুলো দেখে ওই মহিলাটি এই যে তান্ত্রিকের সম্মুখে এই বিষয়গুলো করতেছে, তান্ত্রিক তাতে বুঝতে পারলেন যে এইটি আসলে মায়া। এগুলো আমাকে ভয় দেখানোর জন্য বা আমার এই সাধনাটাকে ভঙ্গ করার উদ্দেশ্যেই এই মায়াটা হচ্ছে। তো তান্ত্রিক আবার চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করার পরে উনি বেশ কিছুক্ষণ মন্ত্র জপার পরে জুটতেছেন এবং সেই দিন ওইভাবে চোখ বন্ধ করে উনি আর অনেক শব্দ বা অনেক কোলাহল, অনেক কিছুই ভয়ভীতিকর পরিস্থিতি হওয়ার সত্ত্বেও উনি আর চোখ খুললেন না। কিন্তু সেদিন প্রথম ওনার এই অভিজ্ঞতাটা উনি আমাকে যে বললেন, তখন দেখলাম যে ওনার চোখ মুখগুলো কীরকম ভীতিকর পরিস্থিতি এবং আমার সঙ্গে আখি ভাই ছিলেন। সে আখি ভাইও পর্যন্ত বলতে বাধ্য হলেন, ওরে বাবা এটা কোন ধরনের একটা বিষয়, এই ধরনের বিষয়বস্তু হতে পারে বলে মনে হয় না। তো আসলে সুধী শ্রোতা, আজকে আমি আপনাদেরকে আমার এই যেই কাহিনীটা ওই সাধুর বললাম, সেটা ওনার প্রথম দিনের ঘটনা এবং ওনার কাছ থেকে আমি একটানা প্রায় 4 থেকে 5 বছর ওনার সঙ্গে আমি বেশ কিছু বার কথাবার্তা বা আলাপ আলোচনা বা আমাদের মধ্যে বসা হয়েছে। কিন্তু ওনার কাছ থেকে আমি কোনো গুরু বা সাধুদের এইরকম ছিলাম না, জাস্ট ফ্রেন্ডলি একটা বিষয়বস্তু আমাদের মধ্যে তৈরি হয়েছিল। যে বিষয়বস্তুটার কারণে আমি ওনার কাছে বেশ কিছুবার গিয়েছি। তো আসলে উনি আমাকে ওই দিনই আমার কপালে হাত দিয়ে একটা বিষয় আমাকে জানালেন। সেটা হলো যে যারা এই ধরনের এই শ্রেণীর কার্যক্রমগুলো করেন তন্ত্রমন্ত্র বিষয়, সেই তন্ত্রমন্ত্রের বিষয়বস্তুগুলো যারা করেন তাদের মধ্যে কিছু অলৌকিক ক্ষমতা অবশ্যই থাকে। যে ক্ষমতাগুলো আসলে সবগুলো লক্ষণ আসলে আমাদের সম্মুখে আসে না। যারা আসলেই ভালো কিছু জানেন এর মধ্যে বেশ কিছু শ্রেণী আছে। এই শ্রেণীগুলো আপনি এখানে আমি আপনাদেরকে উপস্থাপন করবো না, যেহেতু অনেকগুলো কাহিনী আমার সঙ্গে আছে, সেই বিষয়ে আপনাদের সঙ্গে পরে আলাপ করব। শুধু এইটুকুই আপনাদের উদ্দেশ্যে আমি উপস্থাপন করতেছি। ওনার কাছ থেকেই প্রথম আমি হাতের যে ভাগ্যরেখা সম্পর্কে কিছু বিষয়বস্তু আছে সেগুলা কিছুটা মানে জানতে পারি। সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে পরের এপিসোডে কথা বলবো এবং আজকে এই পর্যন্তই আপনাদের সঙ্গে আলাপ আলোচনা শেষ করতে চাচ্ছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করবেন, একটা শেয়ার দিবেন, সেটা আপনাদের ব্যক্তিগত, কিন্তু কমেন্টে জানাবেন আমার গল্পগুলো কেমন লাগছে এবং আর আমার চ্যানেলটিকে বৃদ্ধি করার জন্য আপনাদের সাপোর্ট, সহযোগিতা ও ভালোবাসা অতিরিক্ত মাত্রায় আমার প্রয়োজন। এই বলে আজকে আমার এপিসোড শেষ করছি। আসসালামু আলাইকুম।